সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি সিরাজুল ইসলাম। দর্শক, আপনারা এরই মধ্যে মনে হয় জেনেছেন যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে এবং গত 2 দিন আমি এই ব্যাপারে খবর দিয়েছি। তারপরেও আজকে যে কথা বলতে বাধ্য হচ্ছি সেটি হচ্ছে যে এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন যে কোথায় অবস্থান করছে, কত দূর পৌঁছেছে এবং আর কত দূর বা আর কত সময় লাগবে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে বা পারস্য উপসাগরে পৌঁছাতে, এটি এখনো নিশ্চিত নয়। বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে এই বিমানবাহী রণতরী ট্রান্সপন্ডার বন্ধ রেখে তারা ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে যে আকস্মিকভাবে বা অতর্কিতে ইরানের উপর হামলা চালাতে পারে আমেরিকা। এটি গেল একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে হামলা কি হবেই, মানে এই যে আব্রাহাম লিঙ্কন ইরানের দিকে পাঠানো হচ্ছে, এর মানে কি দাঁড়াচ্ছে? সমস্ত সূত্র থেকে বলা হচ্ছে যে যুদ্ধের বা হামলার একটা আশঙ্কা অবশ্যই আছে। এখন প্রশ্ন আসছে যে যদি হামলা হয় তাহলে ইরান কি তা মোকাবেলা করতে পারবে এবং ইরান কি দিয়ে মোকাবেলা করবে? আর আমেরিকা যদি হামলা করে তাহলে কি কি অস্ত্র ব্যবহার করে কিভাবে হামলা করবে এবং পরিণতি কি হবে? ইরানের ভেতরের অবস্থা কি হবে, আঞ্চলিক অবস্থা কি হবে, পারস্য উপসাগরের পরিস্থিতি কি হবে, আমেরিকার অবস্থা কি হবে, আন্তর্জাতিক পর্যায়ে কি হবে, এই সমস্ত সবকিছু আলোচনা আসছে। সেক্ষেত্রে আমি আপনাদের সামনে এই সব বিষয় নিয়েই মোটামুটি একটা আলোচনার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আব্রাহাম লিঙ্কন যে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে সেটা কোথায় অবস্থান নেবে এবং ট্রান্সপন্ডার বন্ধ করে এগিয়ে যাচ্ছে কেন? ট্রান্সপন্ডার বন্ধ রাখার মানে হচ্ছে জাহাজটি বা এই বিমানবাহী রণতরী কোথায় আছে তার অবস্থান যেন কেউ পরিষ্কারভাবে না জানতে পারে। এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে যে কারণে, সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সম্ভবত আমেরিকা একেবারে রাতের আধারে অতর্কিতে ইরানকে একেবারে অপ্রস্তুত অবস্থায় রেখে ইরানের উপর হামলা চালাবে। এই কারণে এই ট্রান্সপন্ডার বন্ধ রাখতে পারে। এখন এই যে বিমানবাহী রণতরী, এই বিমানবাহী রণতরীটা কোথায় অবস্থান নিতে পারে? কয়েকটা ইঙ্গিতে বলা হচ্ছে যে পারস্য উপসাগরে যেতে পারে, আর পশ্চিমা গণমাধ্যমগুলোতে মোটামুটিভাবে বলা হচ্ছে যে এই জাহাজটি লোহিত সাগরে অবস্থান নিতে পারে। লোহিত সাগরে অবস্থান নিয়ে যদি ইরানের উপরে হামলা চালায় তাহলে তুলনামূলক নিরাপদ হবে তার জন্য। পারস্য উপসাগর থেকে হামলা চালালে ইরান পাল্টা হামলা চালাবে এবং মার্কিন বিমানবাহী রণতরী ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ইউএসএস আব্রাহাম লিঙ্কনে কি কি আছে যার কারণে এটাকে অনেক বেশি শক্তিশালী বা ভয়ের কারণ মনে করা হচ্ছে বা আশঙ্কার কারণ মনে করা হচ্ছে? আপনাদেরকে জানাই, এই আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীটি 1100 ফুট লম্বা এবং 1 লাখ টন ওজনের আমেরিকার বা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। এটি 80টির বেশি বিমান বহন করতে পারে এবং এই বিমানবাহী রণতরীতে এখন সবচেয়ে বেশি যে বিমান আছে সেটি হচ্ছে F-15 ঈগল, F-18 হর্নেট, F-22 র্যাপটর এবং F-35 জঙ্গি বিমান। এগুলো সবই আমেরিকার খুবই বিমান হামলা চালানোর ক্ষেত্রে খুবই ইফেক্টিভ বিমান। এইগুলো এর সাথে রয়েছে সম্ভবত আঞ্চলিক অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে রয়েছে B-52, B-2 স্পিরিট এবং B-1 বোমারু বিমান। এগুলো খুবই ভারী ভারী বোমা বহন করতে পারে। আব্রাহাম লিঙ্কনের সাথে রয়েছে, এটি একটি স্ট্রাইক গ্রুপ, এর সাথে রয়েছে ডেস্ট্রয়ার রয়েছে, অন্তত পক্ষে একটি সাবমেরিন রয়েছে। এই সাবমেরিন থেকে ইরানের উপরে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই যে আব্রাহাম লিঙ্কন এটি পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী। এই আব্রাহাম লিঙ্কন যদি ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে তাহলে মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে খুব ম্যাসিভ অ্যাটাক হবে। কোনো হঠাৎ আক্রমণ করে সরে পড়বে বা এক রাতের যুদ্ধের জন্য দক্ষিণ চীন সাগর থেকে এই রণতরীকে মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। সেক্ষেত্রে মোটামুটি অনেক বড় দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের আশঙ্কা আছে এবং এই যুদ্ধের ব্যাপারে বলা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে, পশ্চিমা গণমাধ্যমে বা ইন্ডিয়ান কিছু গণমাধ্যমে বলা হচ্ছে যে প্রথম 72 ঘন্টায় আমেরিকা ইরানের উপরে F-35, F-15, F-22 র্যাপটর এবং F-15 জঙ্গি বিমান দিয়ে ভীষণভাবে হামলা চালাতে পারে। বিশেষ করে এই বিমানগুলো থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের কমান্ড সেন্টার, তারপরে ডিফেন্স সিস্টেম যেগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে এবং IRGCর কেন্দ্রে হামলা চালাবে। তারপরে ইরানের যে সমস্ত মিসাইল সিস্টেম রয়েছে বা মিসাইল ডিপো রয়েছে সেগুলো ধ্বংস করার চেষ্টা করবে। এগুলোতে হামলা করে পরে B-2, B-52 এবং B-1 এই সমস্ত বোমারু বিমান দিয়ে হামলা চতুর্থ দিনে
পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে, এবং পরমাণু স্থাপনায় হামলা চালানোর কাজে মূলত এই বোমারু বিমানগুলো ব্যবহার করা হবে। এখানে আমি একটা কথা বিশেষভাবে আপনাদেরকে বলে রাখি, আমেরিকা যে কারণে হামলা চালাতে যাচ্ছে বা যদি হামলা চালায়, তাহলে তার প্রথম এবং প্রধান টার্গেট হবে ইরানের সর্বোচ্চ নেতা ডোনাল্ড ট্রাম্প। যেভাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে এসেছে, কিউবায় সরকার পরিবর্তন করতে চাইছে এবং ইরানে সরকার পরিবর্তন করে মূলত সর্বোচ্চ নেতাকে সরিয়ে দিতে চাইছে পৃথিবী থেকে। সেই কারণে এই আশঙ্কাটা সবচেয়ে বেশি জোরালো যে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে প্রথম এবং প্রধান টার্গেট হবে সর্বোচ্চ নেতা। এবং যদি সর্বোচ্চ নেতার উপর টার্গেট করে বা হামলা চালায় বা ইরানের উপরে হামলা চালায়, তাহলে ইরান প্রকৃতপক্ষে কোনো মতেই ছাড় দেবে না। এটা মোটামুটিভাবে তাদের পক্ষ থেকে একেবারে পরিষ্কার ঘোষণা। এবং ইরান সর্বপ্রথম যে কাজ করবে সেটি হচ্ছে, যেহেতু তাদের হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন রেখেছে বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে প্রথম হামলাই হবে ইসরায়েলের দিকে। এবং ডেফিনেটলি পারস্য উপসাগরে হোক আর লোহিত সাগরে হোক, যেখানেই আব্রাহাম লিঙ্কন অবস্থান করুক, সেখানে হামলা চালানোর চেষ্টা করবে। মার্কিন বাহিনী যাতে আব্রাহাম লিঙ্কন ব্যবহার করে বেশি হামলা চালাতে না পারে ইরানের উপরে, সেই ব্যবস্থা নেবে। তার মানে আব্রাহাম লিঙ্কনকে অকার্যকর করে দেওয়ার চেষ্টা করবে ইরান। এছাড়া পারস্য উপসাগরের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। প্রথম দফাতেই হরমুজ প্রণালী এলাকায় মাইন বসাবে, যাতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। তাতে বিশ্বে একটা কেওয়াস সৃষ্টি হবে, বিশ্বের আমেরিকার বিরুদ্ধে চাপ সৃষ্টি হবে। জ্বালানি তেলের পরিবহন যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমেরিকার উপর মারাত্মক রকমের চাপ সৃষ্টি হবে। ডোনাল্ড ট্রাম্প সেটা সামাল দিতে পারবে কিনা সন্দেহ আছে। এই জায়গায় আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে নেটো জোট কি করবে। আমি আপনাদেরকে বলতে পারি, আমার ধারণা বা বিশ্বাস যে নেটো জোট আমেরিকার সাথে হয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করতে আসবে বলে মনে হয় না। বরং তারা যেটা করতে পারে, এই মুহূর্তে ইউরোপের সাথে আমেরিকার ব্যাপক টানাটানি, এমনকি কানাডার সাথে ভীষণ রকমের টানাপোড়েন। এই যে বোর্ড অফ পিস গঠন করলো, যেটা, তাতে কানাডাকে দাওয়াতই দেয়নি ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে নেটো জোট আমেরিকার পক্ষে লড়াই করতে, ইরানের বিরুদ্ধে লড়াই করতে আসবে না। তারা বরং কূটনৈতিক সাপোর্ট দিতে পারে আমেরিকাকে, বা গোয়েন্দা সাপোর্ট দিতে পারে, স্যাটেলাইটের সাপোর্ট দিতে পারে। তার চেয়ে বেশি কিছু করবে বলে মনে হয় না। আরেকটা আলোচনা এখানে আসতে পারে যে ইসরায়েল কি করবে। ইসরায়েল অবশ্যই ইরানের বিরুদ্ধে হামলায় যুক্ত হবে। মানে এখানে যে হামলাটা হতে যাচ্ছে, বা ইরানের বিরুদ্ধে যদি আমেরিকা হামলা চালায়, তাহলে মূলত ইরান যে ইসরায়েলের বিরুদ্ধে বড় রকমের একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে, আমেরিকার জন্য যে মারাত্মক রকমের চ্যালেঞ্জ, এই বিষয়গুলো সামনে রেখে ইসরায়েল সেক্ষেত্রে এই সুযোগটা নেবেই। আমেরিকার সাথে যখন ইরানের যুদ্ধ লেগে যাবে, তখন ইসরায়েল অবশ্যই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, এককভাবে হামলা শুরু করুক অথবা আমেরিকার সাথে যুক্ত হয়ে হামলা শুরু করুক। যেভাবে হোক ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা করবে। এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা করলে ইরানের এবারে যে মনোভাব দেখা যাচ্ছে, তাতে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করবে। এটা ইরানের মনোভাবে মোটামুটি বোঝা যাচ্ছে। ইসরায়েল কোনো মতেই নিরাপদ থাকবে না। এই জায়গায় প্রশ্ন আসছে আরেকটা, যে ইরানের যে প্রক্সি ফোর্স ছিল মধ্যপ্রাচ্যে, লেবাননে, গাজায়, সিরিয়ায়, ইরাকে, ইয়েমেনে, তারা কি করবে। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, মোটামুটিভাবে এতদিনের যত পর্যবেক্ষণ আমার, আমি ইরানের বিষয়টা, মধ্যপ্রাচ্যের বিষয়টা 30 বছরের বেশি পর্যবেক্ষণ করি খুব ঘনিষ্ঠভাবে। এবং আমি তো ইরানে ছিলাম, 10 বছর ছিলাম, রেডিও তিনের সাথে 16 বছর কাজ করেছি। এবং আমি ইনঅ্যাক্টিভ কোনো সাংবাদিক ছিলাম না, যে অফিস থেকে বাসায় আর বাসায় থেকে অফিস, নট দ্যাট। আমি সেখানে বসে প্রচুর কলাম লিখতাম, প্রচুর পর্যবেক্ষণ করতাম, পর্যালোচনা করতাম, এমনকি বাংলাদেশের বহু টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতাম মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে। বিশেষ করে সিরিয়া নিয়ে তো আমার সেই সময় প্রচুর লেখা করেছি, প্রচুর সাক্ষাৎকার প্রচার হয়েছে। আমার একটা লেখা আপনাদের জন্য জানাই, একটা লেখা 33,000 বার শেয়ার হয়েছিল ফেসবুকে। যেদিন রাশিয়া আইএস এর বিরুদ্ধে হামলা শুরু করেছিল, তার পরের দিন আমি একটা কলাম লিখেছিলাম, রুশ হামলায় লন্ডভন্ড আইএস এর খেলাফত। এই লেখাটা 33,000 বার শেয়ার হয়েছিল। তো যে কথা বলছিলাম, যে আমি আসলে তো খুব অ্যাক্টিভলি পর্যবেক্ষণ করেছি, সেই জায়গা থেকে বলতে পারি যে মধ্যপ্রাচ্যের যে প্রক্সি ফোর্স আছে, তারা সিরিয়াসলি অ্যাক্টিভ হয়ে যাবে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরানের পক্ষে। সেক্ষেত্রে টোটাল মধ্যপ্রাচ্য একটা বারুদের কুণ্ডলিতে পরিণত হবে এবং আগুন জ্বলে উঠবে। তারপরে সারা বিশ্বে এর প্রভাব পড়বে, তেল চলাচল বন্ধ হয়ে যাবে, ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, মধ্যপ্রাচ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। যে সমস্ত দেশ তেল না নিলে চলে না, এখানে প্রচুর পরিমাণে তেল, প্রতিদিন অন্তত 2 কোটি ব্যারেল তেল পরিবহন হয় এই হরমুজ প্রণালী দিয়ে। সেক্ষেত্রে এই হরমুজ প্রণালী দিয়ে যখন তেল যেতে পারে না, লোহিত সাগরও অচল হয়ে যাবে। তখন কি হবে, সারা বিশ্ব কলাপস করবে।
বিশ্বের অর্থনীতি কলাপস করবে। যে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানের সাথে আমেরিকার আজকে এই ঘটনা, ইরানের ভেতরে বিক্ষোভের নামে নাশকতা করানো হলো এবং এখন ইরান আমেরিকা মুখোমুখি, সেই অর্থনীতি শুধু ইরানের না, তখন সারা বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। সেক্ষেত্রে আমি মনে করি বা আমাদের বলা উচিত যে এই যুদ্ধ যাতে না হয়, এই যুদ্ধের পরিবর্তে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা দরকার। দেখুন, একটা কথা বলি, গতকালকে কিন্তু বোর্ড অফ পিস গঠন করেছে ডোনাল্ড ট্রাম্প এবং তিনি তার চেয়ারম্যান। আর আজকে তিনি অর্ডার দিচ্ছেন মার্কিন বাহিনীকে, এবং মার্কিন বাহিনীর ব্যাপারে তিনি পরিষ্কার করে কিছু বলছেন না। তিনি বলছেন না যে ইরানের উপর হামলা হবে না, অথবা তিনি বলছেন না যে ইরানের উপর হামলা হবে। তিনি সবসময় একটা অস্পষ্টতা রেখে দিচ্ছেন। এই যে অস্পষ্টতা রাখা, এই অস্পষ্টতা খুবই ডেঞ্জারাস, এবং আমার ধারণা যে এই অস্পষ্টতার ভেতর দিয়ে ট্রাম্প কোনো সময় নির্দেশ দিয়ে দেবে এবং উনি ক্রেডিট নেবে যে আমি নির্দেশ দিয়ে ইরানের বিরুদ্ধে হামলা করার ব্যবস্থা করেছি, আমি নির্দেশ দিয়েছি, আমার নির্দেশের কারণে হয়েছে। এবং এই ধরনের যদি হামলা হয় তাহলে আসলেই আমরা ভয়ঙ্কর একটা যুদ্ধ দেখতে যাচ্ছি মনে হয়, যার খেসারত সারা পৃথিবীর মানুষকে দিতে হবে। সেক্ষেত্রে আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা শেষ করব। আপনাদের কি মনে হয়, আপনাদের কি মনে হচ্ছে যে এখানে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে? এবং আপনাদের কি মনে হচ্ছে যে ইরান তার যে ডিফেন্সিভ সিস্টেম, প্রতিরক্ষার যে ব্যবস্থা আছে, তা দিয়ে আমেরিকার বিরুদ্ধে কুলিয়ে উঠতে পারবে? আপনাদের কি মনে হয়? এবং আপনাদের কি মনে হচ্ছে যে ট্রাম্পের এই অস্পষ্ট অবস্থান, এটা বিশ্ববাসীর জন্য আসলেই বিপদের কারণ হতে পারে? আপনারা লাইক কমেন্ট করবেন।